where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং এভরিবডি। আমি শঙ্কর কুমার দাস, মালদা জেলা স্কুলের গণিতের শিক্ষক। মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরের উদ্যোগে যে যৌথ উদ্যোগে যে অনলাইন ক্লাস চলছে, তা আজকের অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইল। আমরা যারা এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছি, মানে শিক্ষক, স্টুডেন্টস এবং আদার্স যারা আছেন, তাদের পক্ষ থেকে মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরকে অনেক অনেক ধন্যবাদ। সর্বোপরি তোমরা যারা এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো, তাদের সাফল্য অন্তিম শিখরে পৌঁছায় এই আশা রেখে আমি শুরু করছি আজকের আলোচনা। বৃত্ত, সার্কেল। প্রথমত জানতে চাইব যে বৃত্ত কাকে বলে। হোয়াট ইজ সার্কেল? বৃত্ত কাকে বলে? এটা নিচু ক্লাসেও শিখে এসেছি। 11 ক্লাসেও তো একটু অন্যরকম হতে পারে। যে আমরা জানি যে একটা বিন্দু যদি গতিশীল থাকে, একটা বিন্দু গতিশীল থাকলে তার সঞ্চারপথ বিভিন্ন রকম হয়, যেহেতু সে বিভিন্নভাবে গতিশীল থাকে। কিন্তু বৃত্ত কখন হবে? ওই গতিশীল বিন্দুর সঞ্চারপথটা কখন বৃত্ত হবে? তো একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দু, এই একটা নির্দিষ্ট বিন্দু অপর একটা চলমান বিন্দু, ধরো এখানে আছে একটা চলমান বিন্দু, এটা চলছে। কিভাবে চলছে? যে এই বিন্দু থেকে এই চলমান বিন্দুর দূরত্ব সর্বদা সমান। যদি এইভাবে সে সঞ্চরণশীল থাকে, তাহলে এই বিন্দুর মানে গতিশীল বিন্দুর সঞ্চারপথকে বলা হয় বৃত্ত। বোঝা গেল? অর্থাৎ একটি বিন্দু অপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্বে বজায় রেখে যদি সঞ্চরণশীল থাকে, তাহলে এই গতিশীল বিন্দুর সঞ্চারপথকে বলা হয় বৃত্ত। আর এই যে নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র। এটা তোমরা নিচু ক্লাসেই জানো। আর এই যে দূরত্ব সর্বদা সমান দূরত্ব থাকে, অর্থাৎ দূরত্বটা ধ্রুবক, এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা জানলাম বৃত্ত কাকে বলে, কেন্দ্র কি এবং ব্যাসার্ধ কি। সাধারণত এই বৃত্তের এই আলোচনাতে আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য দুটো জিনিস আমরা জানলাম। এবার বৃত্তের সমীকরণ। বৃত্তের কয়েক আকারের সমীকরণ আছে। তাহলে প্রথম আকারটা বলি, যে কোনো বৃত্ত যখন বৃত্তের কেন্দ্রটা যখন মূল বিন্দুতে থাকে, বৃত্তের কেন্দ্র যখন মূল বিন্দুতে থাকে, অর্থাৎ কেন্দ্রটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 এবং ব্যাসার্ধ যদি a হয়, কেন্দ্র 0 0, ব্যাসার্ধ যদি a হয়, ধরো এই ব্যাসার্ধটা a, তাহলে বৃত্ত কেমন হবে? এই কেন্দ্র মূলবিন্দুতে ব্যাসার্ধ a, তাহলে এই বৃত্তের সমীকরণ কি হবে? ধরি এই বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু P, মানে এই গতিশীল বিন্দুর যে কোনো একটি অবস্থানে স্থানাঙ্ক xy,
তাহলে এই বৃত্তের উপর একটি যে কোনো বিন্দু এক্স ওয়াই নিলাম, তাহলে এই পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর যদি লম্ব টানি আর মূল বিন্দুকে পি বিন্দুর সঙ্গে যুক্ত করি, তাহলে সহজেই বুঝতে পারছি পিএম যদি লম্ব বলি এটাকে পিএম লম্ব, তাহলে সহজেই বুঝতে পারছি যে এই যে ওপি, ওপি হচ্ছে ব্যাসার্ধ এ, আর পিএম, পিএম হচ্ছে লম্ব। পিএমটা কি এক্স ওয়াই স্থানাঙ্কের মধ্যে, এই স্থানাঙ্কের হচ্ছে কোটি ওয়াই, আর ওএম হচ্ছে এই বিন্দুর ভুজ এক্স। স্থায়ীভাবে আমরা বুঝতে পারছি যে ওপি, ওপি যেটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, ও এম পি একটা সমকোণী ত্রিভুজ, তার ভূমি হচ্ছে এক্স, লম্ব ওয়াই এবং অতিভুজ এ। তাহলে এই তিনটের মধ্যে আমাদের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? বা যদি অন্যভাবেও ভাবি যে মূলবিন্দু এবং পি বিন্দু ওপি, আমরা জানি ওপি সমান এ, কেন ওপি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ওপি সমান এ, তাহলে ওপি স্কোয়ার, ওপি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার। আর ওপি হচ্ছে কত? ওপি এই পি এবং ও বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। যেহেতু ওপি স্কোয়ার আছে বলে রুটটা উঠে গেছে। অথবা সমকোণী ত্রিভুজ দিয়েও আমরা বলতে পারতাম যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এইভাবেও আমরা ভাবতে পারতাম। তাহলে যেহেতু এক্স ওয়াই বিন্দুটি একটি গতিশীল বিন্দু, তাহলে এক্স ওয়াই বিন্দুর যে সঞ্চারপথ পেলাম, সঞ্চারপথের যে সমীকরণটা পেলাম, সেটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। অর্থাৎ বৃত্তের কেন্দ্র যদি মূলবিন্দুতে থাকে এবং ব্যাসার্ধ এ একক হয়, তাহলে বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা 1 নম্বর গেল। এবার 2 নম্বর বৃত্তের সমীকরণের আকার কি হতে পারে? কেন্দ্র মূলবিন্দুতে। এবার কেন্দ্র যদি মূলবিন্দুতে না হয়, অন্য কোথাও থাকতে পারে, মূলবিন্দুতে না থেকে অন্য কোথাও থাকতে পারে। ধরে এইরকম অবস্থানে যদি কেন্দ্র থাকে, এইখানে কেন্দ্র আছে, এই আলফা বিটা বিন্দু ধরলাম, আলফা বিটা বিন্দুতে কেন্দ্র আছে। আর ব্যাসার্ধ যদি আমরা এ ধরি, ধর এইরকম, এই ব্যাসার্ধটা হচ্ছে এ, এটা কেন্দ্র, এটা ব্যাসার্ধ। এই বিন্দুটা যদি পি বিন্দুটা এখানে থাকে এক্স ওয়াই, এটা আলফা বিটা। তাহলে এইখানে একই রকম ভাবে পাবো যে কেন্দ্র হচ্ছে আলফা বিটা বিন্দুতে, আর বৃত্তের উপর গতিশীল বিন্দুর যে কোনো একটি অবস্থানের স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তাহলে আমরা কি পাবো? এখানে কেন্দ্রটা যদি ও নাম দিই, তাহলে সিমিলারলি এটার মতোই একেবারে আসবে যে ওপি, ওপি সমান যদি ব্যাসার্ধটা এ হয়, ওপি সমান এ। তাহলে ওপি হচ্ছে কি? মূলবিন্দু এবং এক্স ওয়াই বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে অতএব এক্স ওয়াই বিন্দু থেকে আলফা বিটা বিন্দু দূরত্ব এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু এ। বর্গ করে দিই, রুটটা তুলে দিই, তাহলে কি হচ্ছে? এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এটা দ্বিতীয় সমীকরণ, বৃত্তের দ্বিতীয় সেকেন্ড টাইপ সমীকরণ। কি হচ্ছে? যদি বৃত্তের কেন্দ্র আলফা বিটা বিন্দুতে থাকে এবং ব্যাসার্ধ এ হয়, তাহলে তার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, যেখানে এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তে আর একটি সমীকরণ আছে যেটা বলা হয় সাধারণ সমীকরণ, সাধারণ আকার। সেই আকারটা কি? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা 3 নম্বর, প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এই একটা দ্বিঘাত সমীকরণ, এক্স ওয়াই এর একটা দ্বিঘাত সমীকরণ,
যেখানে এক্স ওয়াই পদ বর্জিত আছে, আর এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান এবং তার মান হচ্ছে 1। এক্সের রাশি আছে, ওয়াইয়ের রাশি আছে, ধ্রুবক পদ আছে। তো এইরকম প্যাটার্নে থাকে, যদি দেখা যায় কোনো ক্ষেত্রে এক্স নাই বা ওয়াই নাই বা ধ্রুবক পদ নাই, তাও হতে পারে। তাহলে যদি এই রকম সমীকরণ হয়, তাহলে এই সমীকরণটাকে যদি আমরা লক্ষ্য করি যে এই সমীকরণকে এই সমীকরণের আকারে প্রকাশ করা যায়, আমাদের 2 নম্বর যে আকারটা আছে তার সেই আকারেই প্রকাশ করা যায়। কেমন, এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস জি স্কোয়ার যদি দিই, তাহলে এক্স প্লাস জি হোল স্কোয়ার এই আকারে আসছে। বাঁ দিকে একটা জি স্কোয়ার দিলাম, ডান দিকেও একটা জি স্কোয়ার দিব, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস জি স্কোয়ার, বাঁ দিকে জি স্কোয়ার হলো। সিমিলারলি প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস এফ স্কোয়ার। এবার বাকি ডান দিকে আমাদের বাঁ দিকে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার অ্যাড হয়েছে, ডান দিকে অ্যাড করে দিই, তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার আর সি ডান দিকে যাচ্ছে মাইনাস সি। তাহলে দেখো এখান থেকে পাচ্ছি এক্স প্লাস জি হোল স্কোয়ার আর ওয়াই প্লাস এফ হোল স্কোয়ার। তাহলে কি পাচ্ছি, এক্স প্লাস জি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকেও যদি পূর্ণবর্গ আকারে সাজাই, অর্থাৎ এই আকারে বৃত্তের আকারে, বাঁ দিকটা বাম দিকটা হয়ে গেছে পুরোপুরি, ডান দিকটা এ স্কোয়ার, অর্থাৎ তাহলে স্কোয়ার করলে এটা লিখি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এবার বাঁ দিকটাকে এটার সঙ্গে যদি সমান করে দিই, তুলনা করি, তাহলে এক্স মাইনাস আছে এখানে, মাইনাস এক্স মাইনাস, তাহলে মাইনাস অফ জি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস মাইনাস এফ তার হোল স্কোয়ার, ডান দিকে স্কোয়ার করলে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এই সমীকরণটা পুরোপুরি এই 2 নম্বর বৃত্তের সমীকরণের সঙ্গে মিলে গেছে, একই রকম দেখতে। তো এটার সঙ্গে ট্যালি করি, তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, এখানে ছিল আলফা বিটা, তাহলে এখানে কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি কমা মাইনাস এফ, আর ব্যাসার্ধ কত হচ্ছে, রুট ওভার এ স্কোয়ার, মানে এই যদি ব্যাসার্ধ হয় তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বোঝা গেল যে বৃত্তের সাধারণ সমীকরণ কি, সাধারণ সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 হলে তার কেন্দ্রের স্থানাঙ্ক পাচ্ছি মাইনাস জি মাইনাস এফ। জি মাইনাস এফটা কি, জি হচ্ছে এখানে যদি লক্ষ্য করি যে মাইনাস জিটা কিভাবে এসছে, জি এসছে এক্স এর যে সহগ 2g তাকে 2 দিয়ে ভাগ করে, আর মাইনাস তার সঙ্গে একটা মাইনাস দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ হাফ মাইনাস হাফ ইন্টু এক্স এর সহগ, মাইনাস হাফ ইন্টু এক্স এর সহগে, তাহলে কি হচ্ছে মাইনাস হাফ ইন্টু এক্স এর সহগ কমা, এখানেও তাই এসছে মাইনাস হাফ ইন্টু ওয়াই এর সহগ, মাইনাস হাফ ইন্টু ওয়াই এর সহগ। বোঝা গেল? তাহলে বৃত্তের সাধারণ আকারে যদি কোনো সমীকরণ থাকে, তাহলে তার কেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করে নিতে পারবো যে এক্স এর যে সহগ থাকবে তাকে মাইনাস হাফ দিয়ে গুণ এবং ওয়াই এর সহগকে মাইনাস হাফ দিয়ে গুণ। তাহলে বৃত্তের এই 3টে সমীকরণ, আমাদের 3 প্রকার সমীকরণ আমাদের মনে রাখতে হবে। বৃত্তের 3 প্রকার সমীকরণ। এবার হচ্ছে যে বৃত্তের সাধারণ জ্যা, বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ কেমন হবে, কিভাবে হবে বৃত্তের সাধারণ জ্যা।
যে দুটো বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, তাহলে দুটো বৃত্ত পরস্পরকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে এ বি হচ্ছে এই দুই বৃত্তের সাধারণ জ্যা। এটা স্থানাঙ্ক যদি x1 y1 ধরি, এটা x2 y2 ধরি, আর দুটো বৃত্তের সমীকরণ, প্রথম বৃত্তের সমীকরণ ধরি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c ইকুয়াল টু 0। আর দুই নম্বর বৃত্ত, দ্বিতীয় বৃত্তটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g2x প্লাস 2f2y, এটা c1, এটা c2 ইকুয়াল টু 0। তাহলে দুটো বৃত্তের সমীকরণ, দুটো বৃত্ত পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। এ বি হচ্ছে এই দুটো বৃত্তের সাধারণ জ্যা, অর্থাৎ এ বি এর আমরা সমীকরণ নির্ণয় করব। এবার যদি লক্ষ্য করি, দুটো বৃত্তই কিন্তু x1 y1 বিন্দুগামী। এই দুটো বৃত্ত, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, দুটো বৃত্তই কিন্তু এ বিন্দুগামী, x1 y1 বিন্দুগামী। তাহলে x1 y1 বিন্দু দিয়ে দুটো বৃত্তই স্যাটিসফাইড হবে। তাহলে কি পাচ্ছি? তাহলে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2g1 x1 প্লাস 2f1 y1 প্লাস c1 ইকুয়াল টু 0। আর দ্বিতীয় বৃত্ত থেকে কি পাচ্ছি? x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2g2 x2 x1 প্লাস 2f2 y1 প্লাস c2 ইকুয়াল টু 0। যেহেতু দুটো বৃত্তই x1 y1 বিন্দুগামী, তাহলে x1 y1 বিন্দু দিয়ে দুটো বৃত্তই সিদ্ধ হচ্ছে। তাহলে এটা যদি বিয়োগ করে দিই, এটা থেকে যদি এটা বিয়োগ করে দিই, তাহলে কি হচ্ছে? টু g1 minus g2 into x1 plus 2 f1 minus f2 y1 plus c1 minus c2 equal to 0। বোঝা গেছে? এটা দিলাম 3 নম্বর সমীকরণ। একই রকম ভাবে বৃত্ত দুটি আবার দেখো x2 y2 বিন্দুগামী। তাহলে x2 y2 বিন্দু দিয়েও দুটো বৃত্ত স্যাটিসফাইড হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা x2 y2 যদি এভাবে বসিয়ে দিই, বৃত্ত দুটির উপরে দিয়ে বিয়োগ করে দিই, তাহলে এইরকম কন্ডিশনে, এই মতোই কন্ডিশন পাবো। 2g1 minus g2 in x2 plus 2f1 minus f2 y2 2f1 minus f2 into y2 plus c1 minus c2 equal to 0। এটা 4 নম্বর। বোঝা গেল? ঠিক 3 নম্বর শর্ত যেভাবে পেয়েছি, 4 নম্বর শর্তটা ঠিক একই রকম ভাবে, অর্থাৎ দুটো বৃত্ততে x2 y2 বিন্দু দিয়ে স্যাটিসফাইড করালাম, বিয়োগ করে দিলাম, একই রকম পেয়ে গেল। এবার যদি লক্ষ্য করি, দেখো যে এই 3 এবং 4 নম্বর যে শর্ত পেয়েছি, 3 এবং 4, এই শর্ত থেকে আমরা কি লিখতে পারি? যে x1, এখানে x এর জায়গায় x1, y এর জায়গায় y1, অর্থাৎ x1 y1 দ্বারা এটা স্যাটিসফাইড হয়েছে। সিমিলারলি এটা x2 y2 দ্বারা স্যাটিসফাইড করেছে, অর্থাৎ 2g1 minus g2 into x plus 2f1 minus f2 into y plus c1 minus c2 equal to 0। তাহলে আমরা বলতে পারি যে 3 ও 4 নম্বর শর্ত থেকে বলা যায় যে এই যে 2 into g1 minus g2 into x plus 2f1 minus f2 into y plus c1 minus c2, এই লেখটা x1
y1 এবং x2 y2 বিন্দুগামী। বলা যেতেই পারে যে এই সমীকরণ যেটা পেলাম এক্স ওয়াই এর সমীকরণ, আমি এটাকে এখন বলছি না সরলরেখা, যে এই এক্স এবং ওয়াই এর যে সমীকরণটা পেলাম, যে লেখের সমীকরণ পেলাম, সেটা থেকে আমরা বলতে পারি যে এই লেখটা x1 y1 বিন্দুগামী এবং x2 y2 বিন্দুগামী। এবার এটাকে যদি দেখি যে এটা x এবং y এর একঘাত সমীকরণ, x এবং y এর একঘাত সমীকরণ। তো আমরা জানি যে x এবং y এর যদি একঘাত সমীকরণ হয় তাকে আমরা সরলরেখা বলি। তাহলে এইটা একটা সরলরেখার সমীকরণ যা x1 y1 বিন্দুগামী এবং x2 y2 বিন্দুগামী, অর্থাৎ এই সমীকরণটা এই এবি সরলরেখার সমীকরণ, অর্থাৎ এবি জ্যায়ের সমীকরণ, অর্থাৎ এই দুটো বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ হচ্ছে 2g1 - g2 × x প্লাস 2f1 - f2 × y প্লাস c1 - c2। সহজে বোঝা গেল। তাহলে কি করলাম, প্রথম বৃত্ত থেকে দ্বিতীয় বৃত্ত বিয়োগ করে দিলাম, বিয়োগ করে তাই তো হচ্ছে প্রথম বৃত্ত থেকে দ্বিতীয় বৃত্ত বিয়োগ করলে এটা চলে আসছে সাধারণ জ্যায়ের সমীকরণ। বোঝা গেল। তাহলে দুটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ আমরা পেয়ে গেলাম। এরপরে একটা জিনিস বলি যে একটি বিন্দুর অবস্থান নির্ণয়, একটি বৃত্তের সাপেক্ষে একটি বিন্দুর অবস্থান নির্ণয়, বিন্দুটা কোথায় অবস্থিত হবে? একটা বিন্দু প্রদত্ত বৃত্তের কোথায়, কোথায় বলতে বৃত্তের ভিতরে না বাইরে না বৃত্তের উপরে অবস্থিত হবে, এইটা। ধর এই একটি বৃত্ত, ব্যাসার্ধ এ, x1 y1 বিন্দু, x1 y1 বিন্দু কোথায় হবে? তাহলে যদি ধরি বৃত্তে এইখানে আছে পি বিন্দু x1 y1, এটা ও বিন্দু, x1 y1, তাহলে ও বিন্দুটা যদি এই পি বিন্দু যদি বৃত্তের বাইরে হয় তাহলে নিঃসন্দেহে আমরা দেখতে পাচ্ছি যে ওপি গ্রেটার দেন এ, ওপি গ্রেটার দেন এ। সহজেই বুঝতে পারছি যে ওপি গ্রেটার দেন এ, যদি এটা মূল বিন্দু হয়, ওটা যদি মূল বিন্দু হয় 0 0, তাহলে ওপি মানে কত হচ্ছে √x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার গ্রেটার দেন এ, বা x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার, বা x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গ্রেটার দেন 0। তাহলে এটা মূল বিন্দুগামী বৃত্ত, কেন্দ্র মূল বিন্দুতে এবং ব্যাসার্ধ এ। তাহলে তার সমীকরণটা আমরা কি পেয়েছিলাম, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, বা এটা যদি মাইনাস এ স্কোয়ার করি ইকুয়াল টু 0। তাহলে এবার দেখলাম কি, যদি x1 y1 বিন্দুটায় বৃত্তের বাইরে অবস্থিত হয় তাহলে কি পেলাম, এই যে x1 y1 দিয়ে স্যাটিসফাইড করছে, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গ্রেটার দেন 0। সিমিলারলি যদি এর ভিতরে অবস্থিত হয়, ভিতরে অবস্থিত হলে কি হবে, লেস দেন 0 হয়ে যাবে, লেস দেন 0 হয়ে যাবে, এইটা হয়ে যাবে। যদি পি বিন্দুটা ভিতরে চলে আসে তাহলে এর থেকে ছোট হয়ে যাবে, লেস দেন এ, চেঞ্জ হয়ে যাবে সাইনগুলো, লেস দেন এ স্কোয়ার লেস দেন 0। বোঝা গেল। তাহলে যদি এই বৃত্তের ভিতরে কোনো বিন্দু অবস্থিত হয় তাহলে x1 y1 বিন্দু যদি ভিতরে অবস্থিত হয় তাহলে আমরা পাবো x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লেস দেন 0। আর একটি অবস্থান হতে পারে বৃত্তের উপরে অবস্থিত হতে পারে। যদি x1 y1 বিন্দু বৃত্তের উপরে অবস্থিত হয়, বৃত্তের উপরে, বিন্দুটা যদি বৃত্তের উপরে হয়, বাইরে না হয়, যদি বৃত্তের উপরে অবস্থিত হয় তাহলে কি পাবো, ওপি সমান এ, তাহলে ওপি সমান এ, তাহলে সমান হয়ে যাচ্ছে ওপি সমান এ, ওপি স্কোয়ার সমান এ স্কোয়ার ইকুয়াল টু 0। বোঝা গেল। তাহলে x1 y1 যদি বিন্দুটি যদি বৃত্তের উপরে অবস্থিত হয় তাহলে বৃত্তকে স্যাটিসফাইড করবে, অর্থাৎ বাঁ দিকে x1 y1 বসালে যে মান পাবো ডান দিকে যে মান থাকবে তার সঙ্গে সমান। বোঝা গেল। এবার
আর একটা জিনিস বলি যে কোনো বৃত্ত অক্ষদ্বয় থেকে যে ছেদাংশ ছিন্ন করে তার দৈর্ঘ্য নির্ণয়, অর্থাৎ এক্স অক্ষ থেকে যে জ্যা ছিন্ন করে সে জ্যায়ের দৈর্ঘ্য, আর ওয়াই অক্ষকে যে জ্যায়ের ছিন্ন করে তার দৈর্ঘ্য নির্ণয়। সহজেই এটা বোঝা যায়। এটা বৃত্তের সমীকরণটা ধরি সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকাল টু 0। এটা বিভিন্নভাবে করা যায়, এটা তোমার শিখেছো যে এইরকম একটা এই এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, এই জ্যাকে যে ছিন্ন করছে এই ছিন্ন জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্র আমরা জানি, এই কেন্দ্রটা এখান থেকে পেয়ে যাচ্ছি, কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে কেন্দ্র পেয়ে গেলাম মাইনাস জি কমা মাইনাস এফ। আর ব্যাসার্ধ, এই যে এটা ব্যাসার্ধটা আমরা জানি, এখান থেকে ব্যাসার্ধ কত, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এটা রুট ওভার জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার প্লাস সি, এই বিন্দুটা, এটাকে যদি সি নাম দিই, কেন্দ্রকে সি নাম দিলাম। এবার এই কেন্দ্র থেকে এক্স অক্ষের উপর লম্ব টানা হলো, সিএম লম্ব টানা হলো, আর এটা নাম দিচ্ছি ও এ, অর্থাৎ জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে এটা বি, জ্যায়ের দৈর্ঘ্য এ বি, আর কেন্দ্র সি, সি বিন্দু থেকে এক্স অক্ষের উপর সিএম লম্ব টানা হলো। এবার এইটা সিএমটা আমরা জানি, এইটা হচ্ছে এই কেন্দ্রের কোটি, অর্থাৎ মাইনাস জি মাইনাস এফ, অর্থাৎ মাইনাস এফ। এইটা সিএম হচ্ছে মাইনাস এফ। ব্যাসার্ধ আমরা পেলাম, মানে বিসি পেলাম, এটা বিসি, এটা বিসি, আর এফ হচ্ছে সিএম। তাহলে এই এই তিনটের মধ্যে একটা সম্পর্ক আছে, যেহেতু এটা লম্ব, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের জ্যায়ের উপর যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এবং যেহেতু এটা লম্ব তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা বিএম এর মান পেয়ে যাব। কি পাচ্ছি? বি এম স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। অতিভুজ বলতে এইটা ব্যাসার্ধটা অতিভুজ, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি মাইনাস আর সিএম স্কোয়ার মানে এফ স্কোয়ার। তাহলে এখানে এফ স্কোয়ারটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে অতএব বিএম সমান রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। বিএম যেহেতু জ্যায়ের অর্ধেক, এ বি এর অর্ধেক হচ্ছে বিএম, তাহলে এবি কত হবে? অতএব এবি জ্যায়ের দৈর্ঘ্য, এবি সমান 2bm, 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। খুব সিমিলারলি ওয়াই অক্ষ থেকে যে যা ছিন্ন করবে তার দৈর্ঘ্য এইটাকে যদি পি কিউ দিই নাম, তাহলে পি কিউ সমান কি হবে? পি কিউ এর দৈর্ঘ্য হচ্ছে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। বোঝা গেল? তাহলে এক সাধারণ বৃত্তের সমীকরণ যদি এই আকারের থাকে, সাধারণ বৃত্তের সমীকরণ হয়, তাহলে এক্স অক্ষ থেকে যে যা ছিন্ন করবে তার দৈর্ঘ্য হচ্ছে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, আর ওয়াই অক্ষ থেকে যে যা ছিন্ন করবে তার মান হচ্ছে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তা আমাদের মোটামুটি থিওরি বৃত্তের উপরে আলোচনা কমপ্লিট। এবার কিছু অঙ্ক করব, কিছু অঙ্ক করে চ্যাপ্টারটি শেষ করব। প্রচুর অঙ্ক রয়েছে, সব অঙ্ক করা সম্ভব নয় এখানে, কিছু অঙ্ক করব। যেমন ধরো প্রথম কোশ্চেনটা আমি বলি, যে ল্যামডা এক্স স্কোয়ার প্লাস
lambda x square plus 2 lambda minus 3y square, 2 lambda minus 3 into y square minus 4x plus 6y minus 4x plus 6y plus 1 equal to 0, minus 1 equal to 0. The lambda x square plus 2 lambda minus 3y square minus 4x plus 6y minus 1 equal to 0. এই বৃত্তের কেন্দ্রের স্থান নিশ্চয়ই বুঝতে পারছি এটা বৃত্তের সমীকরণ, যে x এবং y এর দ্বিঘাত সমীকরণ যদি থাকে সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ। x এবং y এর দ্বিঘাত সমীকরণ যেখানে x y যুক্ত পদ থাকবে না, সেটা অলওয়েজ বৃত্তের সমীকরণ। তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্নটা বোঝা গেছে যে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো, কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এতক্ষণ বৃত্তে দেখলাম কি সাধারণ আকারটা, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান সমান হবে, সমান হলেই তবেই তো ওই জিনিসটা দিয়ে ভাগ করে দিলে এখানে 1 চলে আসবে, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে। তাহলে কি প্রশ্নানুসারে কি পাচ্ছি, এক্স স্কোয়ারের সহগ সমান ওয়াই স্কোয়ারের সহগ, অর্থাৎ ল্যামডা সমান 2 ল্যামডা মাইনাস 3। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, তাহলে ল্যামডা সমান 3, ল্যামডা সমান 3 পেয়ে গেলাম। তাহলে এই যে মানটা বসিয়ে দিই, অতএব বৃত্তের সমীকরণ ল্যামডার মান 3 বসিয়ে দিই, 3x স্কোয়ার প্লাস 3 2 6 মাইনাস 3 মানে 3y স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা কিন্তু বৃত্তের সাধারণ আকার আসেনি, ওইখানে হঠাৎ ভুলভাল করে দেখা গেল এইটা জি 2g ধরে নিল -4 আর 2f ধরে নিল +6, তাহলে ভুল হয়ে যাবে, কারণ এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ রয়েছে, এক এখনও আসেনি। সুতরাং এইটাকে 3 দিয়ে আগে ভাগ করে নিতে হবে, বোথ সাইড 3 দিয়ে ভাগ করে নিতে হবে, তাহলে আমাদের সাধারণ আকারটা আসবে বৃত্তের। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 এর 3 দিয়ে ভাগ হচ্ছে এক্স প্লাস 3 দিয়ে ভাগ করলে 2y মাইনাস 1/3 থার্ড ইকুয়াল টু 0। এইটা এসছে আমাদের বৃত্তের সাধারণ আকার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা কেন্দ্র সহজেই বার করে নিতে পারবো, অতএব কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, -12 ইন্টু এক্স এর সহগ, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে 2 এর 3 -12 ইন্টু ওয়াই এর সহগ -1। এই বোঝা গেছে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক 2 এর 3 কমা -1। নেক্সট কোশ্চেন, x plus 2 whole square, x plus 2 whole square plus y minus 3 whole square, y minus 3 whole square equal to 4। হচ্ছে এই বৃত্তটি x অক্ষকে স্পর্শ করবে না y অক্ষকে স্পর্শ করবে না উভয় অক্ষকে স্পর্শ করবে। বোঝা গেল যে এই বৃত্তটি মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা যে এক্স অক্ষকে স্পর্শ করবে, ওয়াই অক্ষকে স্পর্শ করবে না উভয় অক্ষকে স্পর্শ করবে না কোনো অক্ষকে স্পর্শ করবে না, এই হচ্ছে কোশ্চেন। এবার আমরা জেনে নিই একটু যে কোনো বৃত্ত যদি শুধু এক্স অক্ষকে স্পর্শ করে
যদি কোনো বৃত্ত শুধু x অক্ষকে স্পর্শ করে, যদি x অক্ষকে স্পর্শ করে এইরকম আকারের হতে পারে, অথবা বাঁদিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে, আমি বাদে দিলাম। যদি যদি বৃত্তটার ব্যাসার্ধ a হয়, এই বৃত্তের ব্যাসার্ধ a, তাহলে আমরা জানি কেন্দ্রটা কি হবে, এই মানটা আমাদের জানা নাই। এটাকে যদি আমরা h ধরি আর এই মানটা আমার জানা আছে, অর্থাৎ কেন্দ্রের কোটির মানটা জানা আছে a, তাহলে কোনো বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের কেন্দ্রের যে কোটি তার মান বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে সমান। সিমিলারলি যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের যে ভুজ সেই ভুজই হবে বৃত্তের ব্যাসার্ধ। এবার যদি উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করলে সহজেই পাওয়া যাচ্ছে ছবিটা এরকম হতে পারে, চারটে ছবি হতে পারে, 3-4 জায়গায় চারটে ছবি। ব্যাসার্ধ যদি এই ধরি আমরা, তাহলে এটাও এ, তাহলে কেন্দ্র হয়ে যাচ্ছে a, a। বোঝা গেল? তাহলে কোনো বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে ওই বৃত্তের কেন্দ্রের যে কোটি তার সঙ্গে ব্যাসার্ধ সমান হবে, আর যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে ওই বৃত্তের ভুজের মান, কেন্দ্রের ভুজের মান ব্যাসার্ধের সঙ্গে সমান, এবং যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রটা হবে ওই ভুজ এবং কেন্দ্রের ভুজ এবং কোটি হয়ে যাবে ব্যাসার্ধের সঙ্গে সমান। তাহলে এখানে দেখি কি আছে, যে এই বৃত্তটা কাকে স্পর্শ করবে বা কাউকে করবে না, কি হতে পারে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে ব্যাসার্ধ এটা কত, তাহলে ব্যাসার্ধ কি হচ্ছে x + 2 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ 2, কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে -2, 3 আর ব্যাসার্ধ 2 একক। তাহলে দেখা যাচ্ছে ব্যাসার্ধের মান কেন্দ্রের ভুজের মানের সঙ্গে সমান, 2 ভুজের মানের সঙ্গে সমান। তাহলে বৃত্তটা কি হবে, বৃত্তটা y অক্ষকে স্পর্শ করবে। তাহলে এখানে যেটা বললাম, তাহলে এই বৃত্ত y অক্ষকে স্পর্শ করবে। অতএব প্রদত্ত বৃত্ত, অতএব এটাকে লিখে নিই, যেহেতু কেন্দ্রের ভুজের মান সমান বৃত্তের ব্যাসার্ধ, তাহলে প্রদত্ত বৃত্ত y অক্ষকে স্পর্শ করবে। x স্কোয়ার প্লাস y স্কোয়ার, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4x - 6y মাইনাস 4x - 6y মাইনাস 23 ইকুয়াল টু 0। এই বৃত্তের পরিধির উপর যে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করো। বোঝা গেল কোশ্চেনটা, যে এই বৃত্তের x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4x - 6y মাইনাস 23 ইকুয়াল টু 0 বৃত্তের পরিধির উপরে যে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি অবস্থিত, সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা হচ্ছে কোশ্চেন। সহজেই আমরা ছবিটা এঁকে নিই, তাহলে সহজেই আমরা বুঝতে পারবো। যদি বৃত্ত হয় এই বৃত্ত, তাহলে কেন্দ্র সমবাহু ত্রিভুজ, শীর্ষবিন্দুগুলোর উপরে অবস্থিত, এই হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এই যে সমবাহু ত্রিভুজ শীর্ষবিন্দু থেকে যে লম্ব অঙ্কন করি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যদি লম্ব অঙ্কন করি তা কিন্তু বৃত্তের কেন্দ্রগামী হবে, আর এই কেন্দ্রটা কিন্তু ত্রিভুজের ভর কেন্দ্র হবে। সমবাহু ত্রিভুজের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে
ওই ভরকেন্দ্র হবে। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে আমার এখান থেকে কী পাবো, ব্যাসার্ধটা পেয়ে যাব। এই ব্যাসার্ধটা আমরা পেয়ে যাব, এখান থেকে ব্যাসার্ধ আমরা পেয়ে যাব। তাহলে প্রথম ব্যাসার্ধ বার করি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ √g² প্লাস f² মাইনাস c, √g² মানে -2 হোল স্কয়ার প্লাস f² প্লাস c, এখানে মাইনাস আছে, মাইনাস আছে প্লাস, হ্যাঁ, g² প্লাস f² মাইনাস c, মাইনাস আর মাইনাস প্লাস। তাহলে 4 9 13 আর এটা হচ্ছে 36, 13 প্লাস 23, তাহলে পেয়ে গেলাম 6। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম 6, এইটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এবার সমবাহু ত্রিভুজের আমরা জানি যে এই সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র, এটা ভরকেন্দ্র যদি হয়, ভরকেন্দ্র মধ্যমাকে, এটা মধ্যমা হবে। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা মধ্যমাও হবে, উচ্চতাটাও মধ্যমা হবে। তাহলে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, 2:1 অনুপাতে। এটা যদি 2 ভাগ হয়, এটাও 1 ভাগ। তাহলে এখান থেকে আমরা পুরো উচ্চতাটা, অর্থাৎ এই উচ্চতাটা এইটা পেয়ে যাব। এই উচ্চতাটা কত হবে, এই যা পেলাম, একে 2 দিয়ে ভাগ করলে এখানে 1 ভাগ পাচ্ছি, তাকে 3 দিয়ে গুণ, অর্থাৎ সমবাহু ত্রিভুজের উচ্চতা। কত হবে, 6/2 × 3 এত একক। উচ্চতা পেয়ে গেলাম। এবার সমবাহু ত্রিভুজের উচ্চতা পেলে তার সেই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ধরি, বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহু একক। তাহলে এখানে উচ্চতার সূত্র কি, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র √3/2 × বাহু, অর্থাৎ √3/2 × বাহু, √3/2 × বাহু ইকুয়াল টু উচ্চতা 9। তাহলে এখান থেকে আমরা এই বাহুর দৈর্ঘ্য এ পেয়ে যাচ্ছি, এ সমান 18/√3, 18/√3। এবার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 × বাহু স্কয়ার। তাহলে √3/4 × বাহু স্কয়ার মানে 18 × 18/3। এইটা করলে 2, 27√3 বর্গ একক। বোঝা গেছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বেরিয়ে গেল 27√3 বর্গ একক। নেক্সট অঙ্ক, x² + y²
x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12 এই বৃত্ত যে আছে বলছে এই বৃত্তের যে কোনো বিন্দুতে অভিলম্ব সর্বদা কোন বিন্দু দিয়ে যাবে, সর্বদা কোন বিন্দু যাবে, এই বৃত্তের যে কোনো বিন্দুতে অভিলম্ব কোন বিন্দুগামী হবে। তাহলে আমরা জানি যে বৃত্তের অভিলম্ব কি, অর্থাৎ বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক তার উপরে যেটা লম্ব সেটাই হচ্ছে বৃত্তের অভিলম্ব, অর্থাৎ অভিলম্বটা সর্বদা বৃত্তের কেন্দ্রগামী। তাহলে যে কোনো বিন্দুতে বৃত্তের অভিলম্ব সর্বদা বৃত্তের কেন্দ্রগামী। তাহলে বৃত্তের কেন্দ্রটা আমাদের বের করতে হবে। তো বৃত্তের কেন্দ্র কত হচ্ছে 2 মাইনাস হাফ ইন্টু এক্স সহগ, তাহলে 2 মাইনাস 3। তাহলে শর্ট কোশ্চেন, তাহলে এটা কি হবে যে বৃত্তের এই প্রদত্ত বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা 2, মাইনাস 3 বিন্দুগামী। যে কোনো অভিলম্ব দুই মাইনাস 3 বিন্দুগামী। আর লাস্ট অঙ্ক, এটা করেই আমার আজকে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে। যে মূল বিন্দুগামী এবং A0 ও 0B বিন্দুগামী, বলছে মূল বিন্দুগামী A0 ও 0B বিন্দুগামী, অর্থাৎ কোনো বৃত্ত মূল বিন্দুগামী এবং A0 ও 0B বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে যদি ছবিটা এঁকে রাখি তাহলে সুবিধা হবে বুঝতে। মূল বিন্দুগামী বৃত্ত এই মূল বিন্দু দিয়ে যায়, আর A0 যেটাকে A0 ধরি আর এটা 0B ধরি, তাহলে এই তিনটে বিন্দু দিয়ে বৃত্তটা গেছে। তাহলে এইরকম একটা বৃত্ত, এরকম একটা বৃত্ত হবে, এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। এই বিভিন্ন রকমভাবে 2-3 প্রসেসও হয়। তাহলে আমি বলি যে প্রথমে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণটা আমরা জানি যে বৃত্তের সাধারণ সমীকরণ কি ছিল, এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। যদি এই বৃত্ত মূল বিন্দুগামী হয় তাহলে এখানে x এর জায়গায় 0, y এর জায়গায় 0, বসালে কি হবে c ইকুয়াল টু 0, অর্থাৎ মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণে c থাকছে না। তাহলে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0। এখানে মূল বিন্দুগামী হলে ধ্রুবক পদ থাকছে না। এবার এই বৃত্তটা যেহেতু A0 বিন্দুগামী, যেহেতু ইহা A0 বিন্দুগামী, A0 ও 0B বিন্দুগামী, আগেই দেখালাম যে কোনো বিন্দু A0 বিন্দুগামী মানে কি, A0 বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত, অর্থাৎ কোনো বিন্দু যদি বৃত্তের উপর অবস্থিত হয় তাহলে ওই বিন্দুর
ভুজ এবং কোটি দিয়ে বৃত্তটা স্যাটিসফাইড হবে, সিদ্ধ হবে। তাহলে আমরা কি পাবো, এ জিরো যদি এর উপর হয় তাহলে এক্স এর জায়গায় এ, ওয়াই এর জায়গায় জিরো, তাহলে এ স্কোয়ার প্লাস 2GA ইকুয়াল টু জিরো এবং 0B, এক্স এর জায়গায় জিরো, ওয়াই এর জায়গায় বি, তাহলে বি স্কোয়ার প্লাস 2FB ইকুয়াল টু জিরো। এখান থেকে কি পাওয়া যাবে, এখান থেকে জি এর মানটা পেয়ে যাবো আমরা, তাহলে জি ইকুয়াল টু মাইনাস হাফ এ, আর এখান থেকে এফ এর মান পেয়ে যাচ্ছি, এফ ইকুয়াল টু মাইনাস হাফ বি। তাহলে আমাদের এখানে ব্যাসার্ধ চেয়েছে, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি হবে, অতএব বৃত্তের ব্যাসার্ধ কি ছিল সূত্র, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, জি এর মান এফ এর মান আছে, সি এর মান জিরো, তাহলে রুট ওভার ওই মাইনাস হাফ এ স্কোয়ার প্লাস মাইনাস হাফ ইন্টু বি তার স্কোয়ার, এত একক। তাহলে কত হচ্ছে, হাফটা বাইরে চলে আসছে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? এরকম প্রচুর অঙ্ক আছে, বৃত্তের অনেক অঙ্ক আছে, আরও বড় বড় অঙ্ক আছে, নেক্সট দিনে কিছু অঙ্ক করাবো। আজকে মোটামুটি এখানেই আমাদের শেষ। আশা করি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। আমি আশা করি তোমরা আরও 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 বেশি বেশি অঙ্ক করে এই চ্যাপ্টারটি শেষ করবে এবং তোমাদের যা উদ্দেশ্য সেই উদ্দেশ্যে অবশ্যই পৌঁছাবে, এই আশা রাখি। ধন্যবাদ।